বন্ধুরা, বাংলাদেশ এখন পুরোপুরি অরাজকতার খপ্পরে। সারিফ উসমান হাদির মৃত্যুর পর থেকেই কাট্টারপন্থী জামাতিরা হুমকি দিয়ে যাচ্ছে, হাদির খুনিকে ধরা না হলে তারা বাংলাদেশ জ্বালিয়ে দেবে। বাট এই হাদি তো হিসেবে অজুহাত মাত্র। আসলে কট্টরপন্থীদের আসল টার্গেট হলো বাংলাদেশে থাকা 1,30,00,000-এরও বেশি হিন্দু মানুষগুলো। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ভোট হবে। জামাতি কাট্টারপন্থীরা ভোটে জয়লাভ করে দেশে শাসন কায়েম করতে চায়। তাই ওখানকার হিন্দুদের ভীত করার জন্য জিহাদি গ্যাং বাংলাদেশি হিন্দুদের সঙ্গে বড় হিংসা করতে পারে। আর তার প্রমাণ ঘটে যাওয়া কয়েকদিনের ঘটনাগুলোই, যেটা সমগ্র পৃথিবী দেখেছে। চলো বন্ধুরা, ব্যাপারটা বুঝিয়ে বলি। তবে তার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন হও, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ যেখানে পলিটিক্যাল ভায়োলেন্স, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সাম্প্রদায়িক দাঙ্গা এখন সাধারণ বিষয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের অস্থিরতা একটা চরম সীমায় পৌঁছে গেছে। আসলে একজন তথাকথিত ইয়ং লিডার উসমান হাদির মৃত্যুর পর জাতিগতভাবে প্রোটেস্ট, মিডিয়া হাউসে আক্রমণ এবং অ্যান্টি ইন্ডিয়ান অনুভূতিকে পুরোপুরি জাগিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের ভিতরে এমন একটা অদৃশ্য শক্তি কাজ করছে, যাদের প্রভাবে বাংলাদেশকে ইরাক, সিরিয়া বানানোর কৌশল চলছে। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে কেন, আর এর পিছনে কাদের হাত রয়েছে? তো চলো এই ভিডিওর মধ্যেই বিষয়গুলো তুলে ধরি। এই সব কিছু শুরু 2024-এ, যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সো-কল্ড ছাত্র প্রোটেস্ট শুরু হয়। সেই প্রোটেস্ট ধীরে ধীরে ভায়োলেন্ট রূপ নেয়। হাসিনা সরকারকে উৎখাত করে অন্তর্বর্তীকালীন ইউনিট সরকার বসিয়ে দেওয়া হয়। সো-কল্ড বিপ্লবের নামে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসিয়ে ভাবা হয়েছিল যে বাংলাদেশের অবস্থা ভালো হবে, সেটাই আরো খারাপ হয়ে ওঠে। যেখানে দেশের মধ্যে বড় আর্থিক সংশোধন হওয়ার কথা ছিল, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। যেখানে বাংলাদেশের জিডিপি ঘটছিল প্রায় 6%-এর মতো, সেখানে এক লাফের নিচে নেমে হয়ে যায় 2.3%। বেকারত্ব চরম সীমায় পৌঁছায়। মহিলা, হিন্দু, খ্রিস্টানের মতো মাইনরিটি মানুষদের ওপর অত্যাচার, গণপিটুনি, রিপোর্টারের ওপর হামলা হতে থাকে। আর সাম্প্রতিক ওসমান হাদির সন্দেহজনক মৃত্যু সেই আগুনে ঘি ঢালে। আজ সমগ্র বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, সরকারি দপ্তরে আগুন, সারা দেশে ভারত বিরোধী মনোভাব স্লোগান শোনা যাচ্ছে। ন্যায় বিচার সিস্টেম ভেঙে পড়েছে, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আসলে এটা 2026-এ ভোটের আগে কাট্টারপন্থী জামাতিদের একটা রিভেঞ্জ পলিসি, যেখানে বিএনপির ফিরে আসার সম্ভাবনা জামাতিদের টেনশন বাড়িয়ে দিয়েছে। এই একটাই কারণ, সন্দেহের বশে লোককে মেরে ফেলা হচ্ছে। আসলে শেখ হাসিনার অবর্তমানে ইসলামী কট্টরপন্থীরা তাদের তৈরি কট্টর ইসলামী শাসন চায়, যার ফলস্বরূপ একজন হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে আত্মহত্যা করে সকলের সামনে জ্বালিয়ে দেওয়া হয়। অপরদিকে একজন 7 বছরের মেয়েকে তার বোন ও ভাইয়ের সঙ্গে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। এই সমস্ত কিছু হয় একেবারে রাস্তার মাঝে, যে রাস্তাটা ভালো করার জন্য ইউনুসকে বাংলাদেশের চেয়ারে বসানো হয়েছিল। দীপুর উপর আরোপ লাগানো হয় সে ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, মোহাম্মদের নামে খারাপ শব্দ প্রয়োগ করেছে। যদিও আজকের ডিজিটাল যুগে এসেও সেই আরোপের কোনো প্রমাণ নেই, তবে তার একটাই দোষ ছিল, সে হিন্দু ধর্মের। বন্ধুরা, ভালো করে ভেবে দেখো তো, যেখানে একটা দেশের মধ্যে মানুষগুলো ধর্মের নামে অন্ধ, সেখানে একজন সংখ্যালঘু সমুদায়ের একজন হিন্দু মানুষ কেন তাদের ধর্মের নামে খারাপ কিছু বলে নিজের মৃত্যুকে ডেকে আনবে? কিন্তু এই কট্টর জিহাদিদের তাদের বাবাদের কাছে একটা স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল, আর সেই স্টেটমেন্টটা তারা এই হিন্দু ব্যক্তিকে সবার সামনে জ্বালিয়ে দিয়েছে। এই সমস্ত জিহাদি পাগলগুলো সব থেকে বড় টার্গেট করেছে মিডিয়াগুলোকে। মেন নিউজ পেপার অফিসে তারা আগুন লাগিয়ে দেয়, সাথে নিউজ পেপারের সিনিয়র এডিটর নুরুল কবিরকে এই কট্টরপন্থীরা নিশানা বানায়। সঙ্গে ডেইলি স্টার নিউজ পেপার অফিসেও আগুন লাগিয়ে দেয়, যখন বিল্ডিং এর ভিতরে 30 জনেরও বেশি জার্নালিস্ট কাজ করছিল। ভাবুন এগুলো কেন হয়েছে। আসলে দীপু দাসের ঘটনাটা তো একটা খবরই, যেটা সবার সামনে আনা উচিত ছিল, আর এই নিউজ পেপারগুলো ঠিক সেই কাজটি করেছিল। তাই এই পাগল ধর্মান্ধ কট্টরগুলো তাদের অফিসে হামলা চালায়। সরকারিভাবে একটা দীপু দাসের খবর আমাদের সামনে এসেছে, কিন্তু আরো কত দীপুকে এই জিহাদিরা মেরে দিয়েছে তা আমরা জানতেই পারিনি। এদের একটা টার্গেট হলো মেন স্ট্রিম মিডিয়াতে জিহাদিদের ভয় সঞ্চার করা, আর যেটা বাংলাদেশে ফুলফিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন পাকিস্তান এবং আইএসআইএস এর খেলার মাঠ হয়ে উঠেছে। পাকিস্তান জানে
তারা ভারতের সঙ্গে সরাসরি মোকাবিলা করতে পারবে না। তাই বাংলাদেশকে প্রক্সি বানিয়ে আবারও অখণ্ড পাকিস্তান বানাতে চাইছে। বাংলাদেশের সংসদের সামনে লাখ লাখ কাট্টারপন্থীদের ভিড়, চারিদিকে ভারত বিরোধী স্লোগান, আর সেখানেই উঠছে আইএসআইএস পতাকা। সবার টার্গেট একটাই, বাংলাদেশের মাইনরিটি হিন্দু। মোহাম্মদ ইউনূসের একটা চেহারা, কিন্তু বাংলাদেশের সংসদে কট্টরপন্থী জিহাদিদের কবজা হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। জিহাদিরা মোহাম্মদ ইউনূসের দিকে ফুল আলটিমেটাম ছুটে দিচ্ছে, খোলাখুলি ভারতের বিরোধিতা করে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। এটাই ইউনূসের সেই নতুন বাংলাদেশ, যেখানে 17 মাস সরকার চালানোর মধ্যেই ইউনূস জিহাদি কট্টরপন্থীদের কাছে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছে। যে জামাতিদেরকে শেখ হাসিনা শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারা দড়ি কাটা ঘুড়ির মতো উঠতে আরম্ভ করেছে। জিহাদিদের ভিড় যে কোনো ঘর পুড়িয়ে দিচ্ছে। সেই আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে একটা 7 বছরের ছোট্ট মেয়েকেও। আর বাংলাদেশি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। ধর্মান্ধ পাগলগুলো হিজাবের নামে নন হিন্দু মাইনরিটি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার চালাচ্ছে। হিন্দু পতাকা সুশান্ত দাসগুপ্তার ঘরে দাঙ্গাবাজগুলো গিয়ে ভাঙচুর চালাচ্ছে। এই ছবিগুলোই স্পষ্ট করে দেয় আগামী দিনগুলোতে বাংলাদেশে থাকা হিন্দু নন হিন্দু মাইনরিটিগুলোর অবস্থা আরো খারাপ হতে চলেছে। এই কট্টরপন্থী জিহাদিদের কাছে মাইনরিটির বা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের গণহত্যা করার একটা সুযোগ চলে এসেছে। কট্টরপন্থীদের প্রথম টার্গেট দেশের মাইনরিটি হিন্দু মানুষগুলো, দ্বিতীয় টার্গেট হাসিনা সরকারের আওয়ামী লীগ ও তাদের কর্মীগুলো, এবং তৃতীয় টার্গেট ইন্ডিয়ান হাই কমিশন। আর এগুলো একে একে রাস্তা থেকে হটাতে পারলে তবেই না তাদের বাবা পাকিস্তান এবং আইএসআইএস বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে। পাকিস্তান আবারও ইস্টজন নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। তার জন্য বাংলাদেশে কট্টর ইসলামী ও ভারত বিরোধী ন্যারেটিভ চালাচ্ছে, আর সেটা জামাতের মাধ্যমে, যার বলি হতে হচ্ছে বাংলাদেশের হিন্দু আর নন হিন্দু মাইনরিটি সম্প্রদায়ের মানুষগুলোকে। আগামী দিনে না জানি আরো কত দীপুকে জ্বলতে হবে ওই আগুনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।